শালবন, বিল, সবুজে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উপজেলা কালিয়াকৈর। রাজধানী থেকে মাত্র ৫২ কিলোমিটার এবং গাজীপুর সদর থেকে ৩০ কিলোমিটার দূরে এই উপজেলার অবস্থান। অর্থনীতি, রাজনীতি এবং ইতিহাস সমৃদ্ধ কালিয়াকৈরের রয়েছে সমৃদ্ধ অতীত। নামকরণের ইতিহাস নিয়েও রয়েছে বৈচিত্র্য, আছে ভিন্নতা। কালিয়াকৈরের ঢোল সমুদ্র ছিল পাল বংশীয় রাজা যশপালের রাজধানী। দৈনন্দিন ব্যবহৃত কাঁসা ও পিতলের তৈজসপত্র, বিভিন্ন দেবদেবী ও জীবজন্তুর প্রতিকৃতি অঙ্কনকেই কালাই বলা হতো, আর অঙ্কন শিল্পীদের বলা হতো কালাইগর বা কালাইকর। এই কালাইগর থেকে নাম হয় কালিয়াকৈর। অবশ্য ভিন্ন রকম জনশ্রুতিও আছে। এই অঞ্চলের একটা পুকুরে কালিয়ানাগ নামে এক বৃহৎ সাপ ছিল। কালক্রমে কালিয়ানাগের কালিয়া এবং পুকুরের কৈরা শব্দ দুটি মিলে কালিয়াকৈর নামকরণ হয়। কালিয়াকৈর একসময় সাভার থানার অন্তর্গত ছিল। ১৯২৩ সালে গঠিত হয় কালিয়াকৈর থানা। ১৯৮৩ সালে থানা থেকে উপজেলায় রূপান্তর করা হয়। ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার আয়তন প্রায় ৩১৪ বর্গ কিলোমিটার। এ উপজেলার উত্তরে টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর, দক্ষিণে সাভার ও ধামরাই, পূর্বে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা এবং পশ্চিমে মির্জাপুর উপজেলার অবস্থান। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি মানবিক উদ্যোগগুলো আজ বিশ্বব্যাপী সমাদৃত। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিনামূল্যে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত ঘর উপহারের অনন্য উদ্যোগে হাসি ফুটেছে প্রায় ৫.৫ লাখ পরিবারের অন্তত ২৫ লাখ মানুষের মুখে। সেই ধারাবাহিকতায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় গৃহহীন ভূমিহীনের পুনর্বাসন করা হয়েছে। কালিয়াকৈর উপজেলায় মোট ৪৪০টি ভূমিহীন গৃহহীনদের ঘর প্রদান করা হয়েছে। এই ঘর প্রদান করতে প্রথমেই আমাদের এখানে যথেষ্ট ঝোপঝাড় জঙ্গল ছিল। প্রায় ৪.৫ একর জমি অবৈধ দখলদারের কাছ থেকে আমরা উদ্ধার করে আমরা এই কাজ শুরু করি। অনেক পরিশ্রম গিয়েছে, অনেক বাজেটের কনস্ট্রেন্ট ছিল, কিন্তু দিন শেষে যখন আমরা ভূমিহীনদের হাতে ঘরের চাবি তুলে দিতে পেরেছি এবং তাদের নামজারি এবং কবুলিয়ত সম্পন্ন হয়েছে, তখন তাদের মুখে যে একচিলতে হাসি, সেটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় ছিল। একজন অসহায় ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর হাতে ঘরের চাবি দেওয়া, এটি আমাদের চাকরি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটা পাওনা। কালিয়াকৈর একটি শিল্পোন্নত এলাকা। এখানে বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি রয়েছে। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষিত করে আমরা ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গঠন করতে তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, এই আমি বিশ্বাস করি। কালিয়াকৈর উপজেলায় মোট ৪৪০টি ঘর বরাদ্দ হয়েছে। এর মধ্যে মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়া চালা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ করা হয়েছে ১৬৪টি ঘর। স্থায়ী আবাসনের সুফল এখন প্রতিটি ঘরে ঘরে। প্রায় ৩০ বছর আগে বিয়ে হয় নবীজানের। এক মেয়ে জন্মের পর তার স্বামী মারা যান। নিজেদের ভিটে মাটি না থাকায় খাস জমিতে বসবাস করতেন। জীবিকার প্রয়োজনে অন্যের বাড়িতে কাজ করতেন। অনাহারে অর্ধাহারে যে দুঃসহ অমানবিক জীবন অতিবাহিত করেছেন, আশ্রয়নের ঘর প্রাপ্তি তাদের দিয়েছে মানবিক মর্যাদা। আমার স্বামী কলেরা হয়ে মারা গেছে, ৪ দিন ভুগছে। ভোগার পরে আমি খুব কষ্টতে আছিলাম। আমার বাচ্চা ১.৫ মাসি বাচ্চা আটিয়া কলা নিয়ে সাইকে আমি খাওয়াইছি। মানুষের বাড়িতে ধান ক্ষেত করছি, নিরাইছি। সারাদিন ১ কেজি চাউল দিছে, ওইটা নিয়ে আমরা মা মেয়ে নিয়ে খাইছি। আমি মানুষের বাসায় বাড়িতে থাকতাম। জঙ্গলের মধ্যে একটা ঘর তুলে দিয়েছিল, সেই ঘরটা বারে বারে ভাঙ্গিয়া দেয়। আমি আবার আরেকজনের বাড়িতে আসছিলাম। ওখান থেকে মনে হয় এই বয়সে
কমপক্ষে মানুষের বাড়িতে লাথি ব্যথা খাইতে খাইতে আমি এই পর্যন্ত আসছি। বাচ্চার খাবার আসলো না, থুয়ে গেছি, পানিতে বসছিল, ওখান থেকে আইনে আবার মানুষের বাড়িতে গেছি। সারাদিন কাজ কইরা 1 কেজি চাউল দিছে, সেই 1 কেজি চাউলের ভাত সবাই রান্না, পান্তা ভাত কচু দিয়ে রান্না করে খাইছি। ঘর দিছে আমাকে শেখ হাসিনা। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমি আইসা ঘরে রয়েছি, নামাজ রোজা পড়ি। আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমি সুখে আছি আল্লাহর রহমতে। আমি সবার জন্য দোয়া করি, ফি আমানিল্লাহ, আল্লাহ তাতে সবাইকে হায়াত দারাজ করুক। নবীজানের একমাত্র মেয়ে রোকেয়াকে লালন পালন করেছেন, বিয়েও দিয়েছেন। তারও সংসার হয়েছে, সন্তান হয়েছে। রোকেয়া আগে একটি গার্মেন্টসের কাজ করতেন, এখন বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করেন। মায়ের ঘরে স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করেন। ছোটবেলা থেকে আমার বাবা মারা যায়, মারা যাওয়ার পর আমার মা অনেক বাড়িতে, অনেক লোকজনের বাড়িতে কষ্ট কাজ কাম করে আমাকে একটু যতটুকু সামর্থ্য অতটুকু লেখাপড়া করে। লেখাপড়া করার পরে আমি আমার মা লোকজনকে ধরে সাথে বিয়ে সাথে দিয়ে দিয়েছে। বিয়ে সাথে দেওয়ার পর আমার স্বামীর বাড়িতে অনেক গরিব, আত্মসম্পদ নাই, মানুষের বাড়িতে খাটাখাটি করে খায়। তারপর আমরা ঢাকা চলে আসলাম। আসার পর অনেক কষ্ট করছি, কষ্ট করার পরে 3টা সন্তান হয়েছে, একটা প্রতিবন্ধীর মতো। আর 3 ছেলে 2 ছেলে ছোট, মাদ্রাসায় দিচ্ছি, বড় ছেলে প্রতিবন্ধী। ওনাকে নিয়ে অনেক কষ্ট করে মানুষের ঘর ধরে খাসকাম কেটে খাইছি। খাওয়ার পরে এখন তারপরে মা একটা দরখাস্ত দেওয়ার পরে একটা সরকার ইয়ের থেকে আন্ডার থেকে আর কি ঘর পেয়েছি। ঘর থেকে আর কি আপাতত একটু সুখের সাথে চলে ফিরে খাইতেছি। এখন এতটুকু আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমাদের একটু ঘর শেখ হাসিনা ঘরটা দিয়েছে, যাতে আপনি এর কাছে অনেক কৃতজ্ঞ। রমজানের বসত ভিটা না থাকায় স্ত্রী সন্তান নিয়ে অন্যের বাড়িতে বসবাস করতে গিয়ে নানা ধরনের দুর্ভোগের মধ্যে দিনানিপাত করতে হয়েছে। পেশা একজন গাড়ি চালক, যা উপার্জন করতেন তাতে সংসার কোনোরকম চলত। জায়গা জমি কিনতে পারেননি। এই ঘর পাওয়ার পর মাথার উপর ছায়া পেয়েছেন রমজান। দুঃখের বিষয়ে কিছু বলতে পারবো না। আমি আমার খুব কান্না আসতেছে। আমি অনেক কষ্ট করছি জীবনে, এই কষ্টের ফল আমি বলতে পারবো না। তো প্রধানমন্ত্রী আমাকে একটা ঘর দিছে, এই ঘরে আমি তাই আজকে এত দূর পর্যন্ত আমি আসছি। আমি এখানে ভালো আছি আপাতত, এতটুকুই আমি বলতে পারতেছি, আর কিছু বলতে পারতেছি না। আমার কষ্ট অনেক, আমি অনেক কষ্ট করছি, মানুষের জায়গায় থেকে আমি বসবাস করছি। আমার বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ হয়েছে এই পর্যন্ত, এখনো পর্যন্ত আমার নিজের কোনো জায়গা নেই। আমার মূলত এটাই আমার সরকার দিছে, এই পর্যন্ত আমি আছি আর কি। স্বপ্ন ছিল, আমি পারি নাই, ততটুকু করতে আমি পারি নাই। আমি অন্যের গাড়ি চালাই এই পর্যন্ত আসছি, বাচ্চা কাচ্চা এই পর্যন্ত বিয়ে শাদি দিছি, এই পর্যন্ত আমি এই ঘরটাই আমার আপাতত, আর কিচ্ছু নাই আমার। শেখ হাসিনা আমাদেরকে একটা ঘর দিচ্ছে, আমাদের খুব খুশি, আমরা দোয়া করি এর জন্য। আমাদের অনেক উপকার হয়েছে স্যার, আমরা নিরাপদ থাকতে পারতাছি, ভাড়া দিতে হইতেছে না। উনি আমাদেরকে উপকার করেছে, আমাদের একটা ঘর দিয়েছে, থাকার জায়গা হয়েছে, আমাদের আজকে পুনর্বাসন হয়েছে। আমরা তো অন্যের মানুষের জায়গায় থাকতাম, সেই জন্য শেখ হাসিনার জন্য আমরা আকুল আবেদন দোয়া করি। পরিবার ভিত্তিক স্বামী স্ত্রীর যৌথ নামে 2% জমির মালিকানা দলিল ও নামজারি সম্পাদন করে দেওয়া হয়েছে। এই জমিতে সম্পূর্ণ সরকারি খরচে 2টি কক্ষ, প্রশস্ত বারান্দা, একটি টয়লেট ও একটি রান্নাঘর সম্বলিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ডিজাইনের গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সুবিধা কাজে লাগিয়ে আবাসস্থলেই অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কেউ করেছেন দোকান, কেউ সেলাইয়ের কাজ করছেন। শহীদুলের জন্ম লালমনিরহাট জেলায়। পৈতৃক বসত ভিটা ছিল না। জীবিকার সন্ধানে রাজধানীতে চলে আসেন 25 বছর আগে। কখনো রিক্সা চালিয়েছেন, কখনো পরিবহন শ্রমিক হিসেবে কাজ করেছেন, আবার কখনো দিনমজুরের পেশায় নিয়োজিত ছিলেন। ভালোবেসে একদিন বিয়েও করেছিলেন। কয়েক বছরের সংসারে তাদের ঘর আলো করে এসেছে এক পুত্র সন্তান। কিন্তু অভাবের কারণে মনোমালিন্যে স্ত্রী তাকে আর সন্তানকে রেখে চলে যান। এরপর সন্তানকে নিয়েই তার একলা জীবনের পথ চলা। নিরাপত্তার অভাবে বস্তির ভাড়া করা ঘরে সন্তানকে রেখে বাইরে কাজ করতে পারতেন না।
সন্তানকে সাথে নিয়েই কাজ করতেন। এখন এই ঘর পাওয়ার পর আশ্রয়ণ প্রকল্পের সমাজ হয়েছে। ছেলেকে ভর্তি করিয়েছেন পার্শ্ববর্তী স্কুলে। বাড়ির আঙিনায় শাকসবজি ফলন আশা জাগাচ্ছে সমৃদ্ধ ভবিষ্যতের। আমার জন্মভূমি লালমনিরহাট হাতিবান্ধা থানা। আমার দেশের বাড়িতে কোনো জায়গা জমি ছিল না। তারপর আমি ঢাকা আসি, রিক্সা চালাইছি, গাড়িতে ছিলাম, বাস চালাইছি, প্রাইভেট কার চালাইছি, অটো চালাইছি। আবার ঢাকা সিটির ভিতরে আমি গাছ বিক্রি করি, নার্সারি গাছ বিক্রি করি। পোস্তকলার উমরে পোস্তকলার এই সাইড নার্সারিতে মাল কিনে এনে পুরো ঢাকা সিটিতে আমি বিক্রি করি। অর্থ সম্পদ তো কম, মানে ব্যবসায় হাঁটতে গেলে তো প্রচুর টাকার দরকার, টাকা তো নাই, অল্প টাকা দিয়ে তো হয় না। আগে তো ছিলাম ভাড়া দিতে সব চলে যেত। গাজীপুর আইসা আমার একটি বিয়ে হয়। বিয়ে হওয়ার পর একটা বাচ্চা, আমার বাচ্চা হওয়ার পর সংসারের অভাব থাকার পর মানে আমার ওয়াইফ অনেক করিয়া বাচ্চা আমার কাছে ফেলে তুইয়া সে চলে গেছে। তারপর তো বাচ্চা নিয়ে আমি পারি না। শেষ দিক দিয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আমি আবেদন করি ঘরের। এই ঘরটা আমি পেয়েছি। এই ঘরে আমি এখন জীবনযাপন করতেছি। ঘরে আসার পর আমি জাংরা বুনছি, গাছের ফল খাইতেছি, পাড়ে বেশি খাইতেছে, তাদেরকে দিয়ে আমি খাই। আমি একা যে ভোগ করি তাই না, 2-1টা করে চায় দিয়ে দেই। আর আপনার ওই যে এখানে ঘুম পাইরা আরাম, কেউ আর ঘুম থেকে আর সরাই দেয় না। এদিক দিয়ে স্যার আমাদের বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে হেল্প করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি হাত তুলে হাজার বার সালাম দোয়া করছি স্যার। তার জন্য স্যার আমার জন্য একটা স্যালুট রইল স্যার। নদী ভাঙনের শিকার হয়ে হারিয়েছেন বসতভিটা। এই নিপারানি স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে কাটিয়েছেন বছরের পর বছর। প্রধানমন্ত্রীর বিশ্বনন্দিত আশ্রয়ণ প্রকল্প শুরু হলে নিপার স্বামীও আবেদন করেছিলেন একটি ঘরের জন্য। যাচাই বাছাই শেষে বরাদ্দ দেয়া হয় ঘর, কিন্তু ঘরে ওঠার কয়েকদিন আগেই স্বামী দেহত্যাগ করেন। স্বামীর স্মৃতি আঁকড়ে এখন এই ঘরেই বসবাস করছেন নিপারানি। আমার বাড়ি ছিল বোলা, নদীতে ভাঙ্গে নিয়ে গেছে। ছেলে পেলে পড়ালেখা করাইতে পারি নাই। স্বামী অসুস্থ ছিল, বাসা ভাড়া নিয়ে আইছি, কোথাও জায়গা নাই, বাসা ভাড়া থেকে থাকছি। তখন আর পারতেছি না, একটু বয়সী মেয়ে 2টা বিয়ে দিতেছি। স্বামী অসুস্থ ছিল, মাসে আমার 12,000 টাকা গেছে হ্যাঁ ওষুধই, তাও টিকাইতে পারলাম না। যাক সরকারি শুনছি যে সরকারি বাড়ি দিব, এর নামে আমি একটা দরখাস্ত করে পরে এই জায়গায় আমি আসছি। আমার স্বামী তো অনেক দৌড়াদৌড়ি করছে, মাসের কাছে শুই না গেছে, অফিসে গেছে। দলিল পর্যন্ত আমার স্বামী ছবি তুলছে, মা হাসিনার ছবি আছে ঘরের মাঝে। এই ছবি আমার স্বামী কুলে করে নিয়ে ছবি তুলেছে, যে আমার মেয়েরা বলে যে ছবি তোল, হেই আমার সব কিছু দেখছে। আমার তুই ছবি তো মারে কোলে করে নিয়ে আমি ছবি তুলি, পরে ছবিও তুলছে। জানুয়ারি না জানি কি মাসে ঘর দিব বলছে। পরে খুশি আমাকে, তুমি ঘর ছাড়ো, আমি ওই জায়গায় যাবো। আমার মা হাসিনা আমার থাকতে দিয়ে চাই যে কত বছর অপেক্ষা করি, কে আর পায়ে ধরি হ্যাঁ পরে কারও পারে নাই। পরে মা হাসিনাই দিছে তখন আমরা এই ঘরে উঠমু, চলো বাসায়, এই বাড়িতে চলো। আমি বলছি যে না দিয়ে এলো, মোবাইল করবো, তারপর আমরা উঠমু। 1 বছর আছে, পরের দিনই মারা গেছে। আমার হাতে, আমি স্বামীর হাতে দলিলও দিছে। আমার স্বামী তো নতুন ঘরে উঠতে পারে নাই। আমার স্বামী অনেক ইচ্ছে ছিল যে আমি নতুন ঘরে উঠমু, আমি এখানে থাকবো, আমার আগের বাড়ির মতন আমি এনে বসবাস করবো। এত ভগবান রাখি না আমার কপালে। তারপরে তাও এটুকু আমারে মা হাসিনা আমাকে একটু দেখছে, আমি অনেক যাই, আমি অনেক জায়গায় আসছি, নাহলে তো আমার আশা ছিল না। মানে হ্যাঁ আমারে দিছে, আমি কর্ম করে যেমনি পারি কর্ম করে করে আমি দেখি চেষ্টা করে পারি কিনা। কারণ মানুষের বাসায় ঘর ভাড়া ছিলাম, আমার 2,000 টাকা ভাড়া ছিল। তখন আমার মা হাসিনাই দিছে, আমি এই জায়গায় আমি বসত করতে পারি। ভগবান আমার যতদিন রাখে।
বিউটির জন্ম নেত্রকোনার প্রত্যন্ত এক গ্রামে। জন্মের পর থেকে দারিদ্র্যের কষাঘাতে হারিয়েছেন সোনালী শৈশব। অভাবের তাড়না সহ্য করতে না পেরে তার বাবা মা অল্প বয়সী বিয়ে দেন বিউটিকে। কিন্তু সেই সংসারে ছিল না স্বস্তি। মাদকাসক্ত স্বামীর মানসিক অত্যাচার সইতে না পেয়ে ফিরে আসেন বাবার বাড়িতে। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে শহরে এসে একটি কারখানায় চাকরি নেন। স্বপ্ন দেখেন একটি নিজের ঘরের। নানা চড়াই উতরাই পেরিয়ে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন বিউটি। যখন আমার বয়স 7 বছর, তখনই আমার সংসারে অভাব অঘটন, খুবই অভাব। আমরা 3 বেলা 1 বেলা ভাত খাইতে পারি না। তখন আটার রুটি ছিল, এখন মাসে আটা খায় না। তখন 3 বেলা 4 বেলা আটা খাইতাম, 1 বেলা 4-5টা ভাত দিত, ভাত পাইতাম না। আমার বাপের সাথে যদি বইতাম ভাত খাইতে, মাই অল্প কটা ভাত দিত। বাবাকে আমার পাতাতে নিয়ে খাওয়া, বাপের পাতার পর নিয়ে আমারে দিত। তখন কয়, আই তুই তোর বাপের সাথে আর বইস না ভাত খাইতে। স্কুলে যাই, প্রাইমারি পাস করলাম 10 বছরে, কিন্তু লেখাপড়ার তেমন পরিবেশ নাই। এদিকে হাঁস লয়ে দৌড়াই, এদিকে ছাগল নিয়ে দৌড়াই, এদিকে একটু স্কুলে যাই। মানে খুবই একটা ওয়ার্ডেন ঠেকেছে জীবনটার মধ্যে। আমি কেবল 12 বছর পার হইলাম, আমি তেমন বেশি বড় হই নাই। 13 বছরের মধ্যে আমার মা আমাকে বিয়ে দিয়ে দিল। আমারে খাওয়াইতে পারে না, আমার ভাত খাওয়াইতে না দেখে আমার বিয়ে দিয়ে দিছে। এমন জায়গায় বিয়ে দিছে, লোকটা আগে একটা বিয়ে করছিল, গাঞ্জা টাঞ্জা খাইতো, নিশা টিশা খাইতো। আমাকে মানে সুন্দর চেহারা দেখে নিয়ে নিছে। নিয়ে যায় তো আমার কি আর রাখে না, আমাকে থুয়ে এদিক সেদিক চলে যায়। আমি তখন মানে খুবই যুবক একটা মেয়ে, আমাকে রেখে রেখে এদিক সেদিক চলে যায়, গাঞ্জা খাইতে যায়, এমনকি রাস্তার পাশে পড়ে থাকে। তখন এসব করতে করতে খায় না খায় কোনো খেয়াল করে না। 1 বছর গেল এভাবে। 1 বছরের মাথায় আমার পেটে একটা বাচ্চা। এখন আমি চিন্তা করলাম যে না, আমি সংসার করব না। তখন বাচ্চারা পেটে, যখন বাচ্চারা হয় নাই 3 মাস পরে আমার বাবা মারা গেল। তখন আর আমার মানে দুঃখ কইবার আর কেউ নাই। বাবু মারা গেল। এখন মাই তো চেংড়ি বয়সে বিধবা হয়ে গেছে। বাচ্চা হওয়ার 11 দিন পরে আমি তার বাড়ি থেকে বেড়াইছি, আর যাই নাই কোনোদিন। যাই নাই। আমার ভাই আমার সবাই মিললা, চাচারা মিললা তারে তালাক নিয়েছে। আমি ঢাকা, আমার এক বোন ছিল, একাডেমি চাকরি করে, আনসার একাডেমি শফিকপুর, এখানে চাকরি করে। ওর বাড়ি থেকে চলে, হ্যাঁ আমি কইলাম যা পা, আমি বাড়ি থাকবো না, তুই আমাকে নিয়ে যা। ঠিক ঠিকানা দিয়ে আসলো। পরে ওর কাছে আইলাম 1995 সালে। তখন একটা গার্মেন্টস ছিল পাশা করে নাম, ওইটার মধ্যে যাই। আমি কইতে এই মানুষে কই এটার কাজগুলি কষ্ট, দাঁড়া দাঁড়া কাজ করা লাগে, কষাস মারা লাগে। আমি কই আপা, আমি সবচেয়ে কষ্টের কাজটাই করতে চাই, কেন আমার জীবনটা এমন কেন হয়ে গেল গা। আমি চাই প্রতিষ্ঠিত হইতে। নিজের খায়া 2 মাস পর্যন্ত কাজ শিখলাম। এরকম করে করে খুব কষ্ট করে কাজটা শিখলাম। কাজটা শিখে যখন রানিং হইলাম, বেতন পাইলাম, তখন আমি আরও সুন্দর মন্দর হয়ে গেছি। আগে টেনশন করতাম, তখন করি না। তখন এই ছেলেবেলারা খালি বিয়ে করতে আসে, থাকতে পারে না একলা একলা। যেদিকে যায় সেদিকে খালি একটা বলে, টিটকারি পারে। এখন এদিকে আমার বোনও আমার নিয়ে পড়ছে যন্ত্রণায়। কেউ বিয়ে করতে চায়, এটা সেটা জিজ্ঞাসা করে। পরে আমি কইলাম যে না, এইভাবে তো থাকা যাচ্ছে না। তো একটা ছেলে পেলে দেখে আমি বিয়ে করে নেব, কারণ নাহলে আমি ভালো হয়ে থাকতে পারতেছি না। পরে এখানে একটা ছেলের সন্তান পাইলাম, যে ছেলে বিয়ে শাদী করে নাই, সে আমারে পছন্দ করে, আমিও তারে পছন্দ করছি, করে তার সাথে আমি বিয়ে করছি। কিন্তু তার কোনো জায়গা জমি নাই, সেও গরিব মানুষ। কিন্তু আমার বিয়ে করার পরে তার বাপে তারে মাইনা নেয় নাই, আমার আর বাড়িতে উড়ায় নাই। আজকে 16-17 বছর হয়ে যায়, কিন্তু তার বাপে আমার মাইনা নেয় নাই। আর আমার জন্য সে অনেক অপমান হয়েছে, হয়েছে, কিন্তু আমার ছাড়া নাই। আমি আসি, পোলাপান হয়েছে 2-3টা, পোলানের লেখাপড়া করার লাগে, এই সেই করার আগে, কিন্তু হ্যাঁ চালাইতে পারতেছে না, খুব কষ্ট। পরে কিছুদিন আগে গেছিলাম সৌদি আরব, কষ্ট স্বীকার করি। আমি কই আর কত কষ্ট করবো, যা মাইসে বিদেশ যাওয়া যায়, যে বিদেশ যাইও কষ্ট করতে পারি না। হাইরি কষ্ট, দিনে রাইতে খালি কয় কাম কর, এত কাম। আর মানে ঘুমাইতে দেয় না, শুইতে দেয় না, বইতে দেয় না। আমি করে 6 মাস করে ওই যে আয় পড়লাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারটা পাইয়া আমি যে কতটুকু সুখ, মানে কতটুকু যে আমি শান্তি পাইছি, আর কতটুকু যে ভালো লাগছে, এটা আমি বিশ্বাস মানে করতে পারতাম না। আমি তারে আখেরেও দোয়া দেই, আমি দুনিয়া থাকতে আমি তারে দোয়া দেই আমাকে এই স্থায়ীটা দেওয়ানোর জন্য। বস্তির অস্বাস্থ্যকর পরিবেশে
পরিবার নিয়ে বসবাস করতে বিড়ম্বনার শিকার হতেন যারা, তারা পেয়েছেন রঙিন টিনের আধা পাকা ঘর। প্রতি 10 ঘরের জন্য আছে গভীর নলকূপ। স্যানিটেশন ব্যবস্থা ও নিরাপদ সুপেয় পানির কারণে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেয়েছেন বাসিন্দারা। আশ্রয়নের ফলে পুনর্বাসিত পরিবারের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার অভাবে যারা স্কুল থেকে ঝরে পড়েছিল, তারা আবার নতুন করে স্কুলমুখী হয়েছে। প্রকল্প এলাকার শিশুদের শিক্ষার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। স্বামী পরিত্যক্তা বেবির জীবন কষ্ট আর সংগ্রামে জর্জরিত। সন্তানদের নিয়ে জীবন চালাতে বেছে নেন গৃহ পরিচারিকার কাজ। এর কিছুকাল পর একটি মাদ্রাসায় স্থায়ীভাবে রাঁধুনির চাকরি নেন, কিন্তু অসুস্থতার কারণে সেই চাকরিও হারিয়ে আজ দুর্ভোগের মধ্যে পড়েছেন। জলে ভাসা পদ্মের মতো ভাসতে ভাসতে অবশেষে তীর খুঁজে পেয়েছেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর তার জীবন বদলে দিয়েছে। নিরাপদ আশ্রয়ের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সাথে বাড়ির আঙিনায় উৎপাদিত কৃষিপণ্যে পরিবারের পুষ্টির চাহিদা মিটছে। আমি মহিলা মাদ্রাসায় বাবুর্চির চাকরি করছি, তাই আমার লিভার ফাংশন খারাপ হওয়ায় আমার চাকরিটা গেছে দিয়ে আমি অনেক কষ্ট করছি। আমার কষ্টের কথা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না, মানে এটা হয়তো মানুষের কাছে প্রকাশ করতে পারি কিন্তু কেউ বুঝবে না, কিন্তু আমি অনেক কষ্ট করছি। তারপর মানুষের বাড়ি ভাড়া রয়েছি, মানুষের বাড়ি গাছ লাগাই থাকছি, ভাড়া কি দায়িত্বে থাকছি, গাছ গাছ লাগাইছি। এখন তার আমি কোনো দায়িত্ব দিতে নাই। এখন নিজের বাড়ি যেটা গাছ লাগাবো এটা আমার নিজের, তরকারি সব কিছু আমার নিজের। আমার এখন আর অন্যের বাড়ি তারে তারে ঘোরা লাগবে না। আমি নিজের বাড়ি যেখান দিয়ে যা কিছু ইনকাম করে আনবো আমি এখানে বিয়ে খাবো, এটাই আমি সুখী। শেখ হাসিনার আল্লাহ ভালো রাখুক, আর পরিবার পরিজন যে যেখানে আছে সবাই আল্লাহ আলোক তাকে ভালো রাখুক, সুখী রাখুক। শুধু নিরাপদ আশ্রয়নের ব্যবস্থা করেই থেমে থাকেনি সরকারের এই উদ্যোগ। উপকারভোগীদের পেশা উপযোগী প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ নিয়ে অনেকেই গড়ে তুলেছেন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। কেউ লালন পালন করছেন হাঁস মুরগি কিংবা গরু ছাগল। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ফাল্গুনী। ছেলে হিসেবে জন্ম নিলেও সময়ের সাথে সাথে নিজেকে একসময় তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে আবিষ্কার করেন। এরপর ধীরে ধীরে পরিবার ও সমাজ জানাজানির পর থেকে তার উপর অবহেলা আর চরম নিগ্রহ নেমে আসে। 15 বছর বয়সে নিজের পরিবার ছেড়ে হিজরা সমাজে ঠাঁই নেন। এরপর থেকে শুরু হয় জীবনের নতুন যুদ্ধ। জীবনের চড়াই উতরাই শেষে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন প্রকল্পের বাস্তবায়নে ফাল্গুনী পেয়েছেন নিজের আবাসন। নতুন সমাজে নতুন ঘর নিজের মতো করে সাজিয়েছেন। আমার জন্মস্থান ভূমি হলো ময়মনসিংহ মুক্তাগাছা থানা। আমার যখন বয়স 15-16 বছর হয় তখন আমি বুঝি, আমি আগের থেকে বুঝি, কিন্তু বুঝলাম বাবা মার সাথে ছিলাম, ভালোই ছিলাম, লেখাপড়া করি, 8-9 পর্যন্ত পড়াশোনা করেছি। তো যাই হোক, যখন বুঝতে পারলাম যে এরকম সমাজের লোকেরা নানান রকমের কথা বলে, মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে যে আপনার তো ছেলে এরকম হিজড়া হয়েছে, কেমন এটা সেটা, নানা রকমের কষ্ট দেওয়া কথা বলে, মা বাবার মনে খারাপ লাগে, দুঃখ লাগে। তখন কি করলাম যে আমার গুরু মা আছে, আমাদের তৃতীয় লিঙ্গের যে গুরু মা আছে, তাদের সাথে আমি আসা যাওয়া করতাম। কথায় কথায় পরে কথা ওঠে যে গুরুমা এরকম আমার মা বাবাকে তো মানুষ নানা রকম কথা বলে। তো গুরুমা বলল যে ঠিক আছে, তোমার ওই সমাজে থাকার দরকার নেই, আমাদের সমাজে চলে আসো। তখন আমার গুরুমার সমাজে আমি চলে আসি, এইভাবেই জীবনযাপন করি। কিন্তু এই সমাজটাও কেমন ভালো লাগে না, মানুষের কাছে হাত পাততে হয়, চাইতে হয় ভিক্ষার মতো। এই জিনিসটা কেউ ভালো মনে দেয়, কেউ ভালো মনে দেয় না, কেউ হাসি মনে দেয়, কেউ কারোর সাথে দেখা যায় অনেক সময় তকরাতকরি বেজে যায়, নিজের কাছে খারাপ লাগে। সবাই যদি এরকম আমাদের দুঃখটা বুঝতো যে আমরা তৃতীয় লিঙ্গ, তাহলে তো আমাদের কষ্ট দিয়ে কথা বলতো না। আমি এই বয়সে আমার মা বাবাকে হারিয়ে ফেলছি। 5 বছর হলো মা মারা গেছে, আর বাবা মারা গেল মনে হয় 15-16 বছর হয়ে গেল। বিগত সরকারগুলো আমাদের মুখের দিকে চোখ তুলে তাকায় নাই, বা আমাদের কোনো ভালো মন্দ খেয়াল রাখে নাই, খোঁজ নেই নাই। যাক, এই সরকার যেহেতু আসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যেখানে গরিব দুঃখী রাস্তায় পড়ে থাকে তাদের তুলে এনে বাসস্থান করে দিয়েছেন, ঘর করে দিয়েছেন। তার জন্য কি আমরা কিছু করব না? তার জন্য তো অবশ্যই দোয়া করা উচিত। আর যে একটা ঘর দিয়েছে দেখছেন, এই ঘরটা আমাদের জন্য অনেক একটা আশীর্বাদ স্বরূপ আমাদের দিয়েছেন মা শেখ হাসিনা। তাহলে এই ঘরটার মধ্যে থাকি, পাশে দেখছেন একটা গুরুস্থান আছে, নামাজ পড়ি 5 ওয়াক্ত, যা মায়ের জন্য দোয়া করি। আমার মা ভালো থাকুক, শেখ হাসিনা ভালো থাকুক, তার জন্য দোয়া করি আমরা। আর সবাই তো তার সাথে কথা বলে, আমার ইচ্ছা তার সাথে সরাসরি একটা কথা বলতে। দারিদ্র্যপীড়িত অবহেলিত মানুষদের মূল ধারায় আনতে এবং চলতি দশক শেষে দেশকে টেকসই উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে জাতির পিতার আদর্শে বঙ্গবন্ধু কন্যা শক্ত হাতে হাল ধরেছেন। এভাবেই বদলে যাচ্ছে প্রতিটি জনপদ। এই ছিল আজকের পর্ব। আগামী পর্বে আপনারা দেখবেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বদলে যাওয়া মানুষ ও তাঁদের জীবনযাত্রার চিত্র। আমার মা দেখছি না শিশুকালে আমার মা মরে গেছি, করতে দিই বাপ মা কিচ্ছু পাইছি, চাচাই ফালছি, চাচি ফালছি, আমি দুঃখী কই না। তখন আমার মায় দিছে শান্তি মেয়েছে, আমি বইয়া থেকে 10 বাড়ি মাইগে খাইলাম শান্তিতে বইতে। একজন মানুষ জিজ্ঞেস করতো মানে ওর বাড়ি কোথায়, মানে আমগর তখন ওই নিজের উত্তর দিতে হইতো যে এটা আমার বাসা না, ওইটা আরেকজনের বাসা, মানে আরেকজনের জায়গার মধ্যে থাকি। এখন যদি কেউ জিজ্ঞেস করে যে ওরা কই থাকে, হ্যাঁ আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ঘর দিছে, ওই ঘরের ভিতরে থাকি, এটা আমার ঘর, আমার বাড়ি।